2077 সালের কলকাতা। ভাবুন তো একবার, একদিকে উঁচু উঁচু কাঁচের বাড়ি, তার পাশেই হয়তো একটা পুরনো মন্দির। হ্যাঁ, একদম। আর এখানেই বিজ্ঞানী ইরা কাজ করছেন একটা যন্ত্র নিয়ে, ক্রোনোস জেনারেটর, সময় পরিভ্রমণের যন্ত্র। ঠিক। আজ আমরা এই নিয়েই গোলকধাঁধা, সময়ের আবর্তে অপ্রত্যাশিত প্রেম, এই গল্পটা নিয়ে একটু গভীর আলোচনা করব। দেখব যে কিভাবে একটা সায়েন্স এক্সপেরিমেন্ট, একটা পুরনো দিনের প্রেম আর সময়ের জটিল সব পথ, সব মিলেমিশে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করে। হ্যাঁ, এই গল্পটা শুধু টাইম ট্রাভেল নিয়ে নয়, কিন্তু এর ভেতরে জড়িয়ে আছে জানেন তো 1948 সাল, দেশভাগ, সেই সময়ের একটা প্রেম। ও আচ্ছা। সুজাতা আর বিপ্লবী অনিশের, তাদের ছাড়াছাড়ি, একটা রূপোর আংটি, প্রতীকী একটা ব্যাপার। আর সময়ের স্রোতে স্মৃতিগুলো কিভাবে ফেরে বা হয়তো পাল্টেও যায়, সেই সব আমাদের চেষ্টা থাকবে এই গল্পের জরুরি দিকগুলো তুলে ধরার। বেশ, তাহলে শুরু করা যাক ইরার সেই প্রথম পরীক্ষাটা দিয়ে, যেটা বেশ অদ্ভুত ছিল শুনলাম। হ্যাঁ, ল্যাবের ইঁদুরগুলো। ইঁদুরগুলো নাকি সময়ের ফাঁক গলে উধাও হয়ে গেছিল? শুধু তাই না, ফিরে আসার পর তাদের আচরণও নাকি খুব স্ট্রেঞ্জ হয়ে যায়। একদম, ওটাই ছিল প্রথম, ওয়ার্নিং সাইন বলতে পারেন। এটাই কি প্রথম ইঙ্গিত ছিল যে সময়কে ঘাটানো ঠিক হচ্ছে না? হয়তো তাই। আর ব্যাপারটা আরও সিরিয়াস হয়ে দাঁড়ালো যখন ইরা একটা পার্টিতে এই আবিষ্কারের কথা বলল। হ্যাঁ, আর সেখানেই তো গণ্ডগোলটা হলো। ঠিক, লোকজনের মধ্যে হঠাৎ 1948 সালের স্মৃতি, পুরনো জিনিসপত্র, সব যেন চোখের সামনে। কি ভয়ানক! আর এই ঘটনাটাই স্পষ্ট করে দিল যে বিপদটা কতটা গভীর। ক্রোনোস জেনারেটর তো শুধু সময়ের পর্দা সরাচ্ছে না। না না, ওটা অতীত আর বর্তমানকে একেবারে গুলিয়ে দিচ্ছে। একদম, বিপজ্জনকভাবে মেশাচ্ছে। আর সবথেকে ভয়ের ব্যাপার কি জানেন? কি? মানুষের মনে অন্যের স্মৃতি ঢুকে পড়ছে, প্রাইভেসি বলে আর কিছু থাকছে না। অন্যের স্মৃতি বলেন কি? হ্যাঁ, আর তখনই সামনে আসে ওই রূপোর আংটিটা, সুজাতার আংটি, 1948-এ হারানো। যেটা বর্তমানে পাওয়া গেল? হ্যাঁ, একজন বৃদ্ধার হাতে। এটাই প্রমাণ যে অতীত আর বর্তমানের মধ্যে একটা কেমন যেন ভুতুরে কানেকশন তৈরি হয়ে গেছে। একটা হারানো আংটি বর্তমানে ফিরে আসা, ভাবলেই কেমন লাগে। তার মানে কি জেনারেটর শুধু জিনিস নয়, স্মৃতিকেও টেনে আনছে? সেটাই তো মনে হচ্ছে। আর এরই মধ্যে আরও অবিশ্বাস্য ঘটনা ঘটে। কিরকম? 1948 সালের সুজাতা আর অনিশ দুজনই হঠাৎ করে এই সময়, ইরার সময় এসে পড়ে। সত্যি? কি করে সম্ভব? কিন্তু সময়ের ফারাক, পোশাকের ফারাক, হয়তো সময়ের অভিঘাতেও তারা একে অপরকে চিনতেই পারে না। আরে, কি ট্র্যাজেডি! আর এরই মধ্যে এক ঝলক দেখা যায় ভবিষ্যতের কলকাতা, 2099 সাল, জনশূন্য, একদম ঠান্ডা। ভবিষ্যতের এমন ছবি, ইরা তখন নিশ্চয় বুঝতে পারে যে তার আবিষ্কার হাতের বাইরে চলে যাচ্ছে। ঠিক। আর এটাও জানা গেল যে জেনারেটর বন্ধ করার পরেও এর আসর পুরোপুরি যায়নি। ও, মানে রেসিডিউয়াল এনার্জি। হ্যাঁ, একটা অবশিষ্ট শক্তি, সময়ের বুকে একটা ঢেউয়ের মতো আর কি। এটাই তৈরি করেছে স্মৃতির গোলকধাঁধা। মেসেজ আসে ভবিষ্যৎ থেকে। কি মেসেজ? যে ভবিষ্যৎ বিপদে, কারণ অতীতটা অসম্পূর্ণ রয়ে গেছে। অতীত অসম্পূর্ণ? এর মানে কি? আর এর সঙ্গেই গল্পে ঢোকে ডক্টর রে, এক নতুন চরিত্র। ডক্টর রে, ইনি কে? তিনি এই অবশিষ্ট শক্তিকে কাজে লাগাতে চান, সময়কে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে চান। ও, তার মানে এই গোলকধাঁধাকে কেউ এবার নিজের স্বার্থে ব্যবহার করতে চাইছে। ঠিক তাই। অন্যদিকে ইরা জানতে পারে অনিশ খুব গুরুত্বপূর্ণ একটা নথি লুকিয়ে রেখেছিল। কোথায়? সুজাতার ডায়েরিতে। তাহলে কি ওই ডায়েরিতেই সমাধান ছিল, নাকি অন্য কিছু? হ্যাঁ, ডক্টর রে তো এই গণ্ডগোলটাকে ক্ষমতা দখলের সুযোগ হিসেবেই দেখছিলেন। ইরা অনেক খুঁজে শেষ পর্যন্ত ডায়েরিটা পায়, একটা পরিত্যক্ত জায়গায়, দ্য মেমোরি লকার্স বলে। আচ্ছা। আর সেখানেই আসল রহস্যটা খোলে। কি ছিল সেই নথিতে? ক্ষমতা দখলের কোনো প্ল্যান? না, এখানেই তো আসল টুইস্ট। ওটা আসলে ক্ষমতা দখলের কোনো নকশা ছিলই না। তাহলে? ওটা ছিল অনিশেরই তৈরি করা একটা সেফটি মেকানিজম, একটা সুরক্ষা ব্যবস্থা। সুরক্ষা? কিসের থেকে? ওই যে ক্রোনোস জেনারেটরের বিপজ্জনক অবশিষ্ট শক্তি, সেটাকে নিউট্রালাইজ করার জন্য অনিশ আসলে ভবিষ্যৎকে বাঁচাতে চেয়েছিল। বাবা, ভাবা যায়। ক্ষমতা নয়, সুরক্ষা। অনিশ তাহলে খুবই দূরদর্শী ছিল। একদম।
আর সুজাতার ডায়েরিতে একটা লাইন লেখা ছিল খুব গুরুত্বপূর্ণ, প্রেমই সময়ের একমাত্র প্রকৃত শক্তি। এটা যেন পুরো গল্পের থিম। বাহ, খুব গভীর কথা। ইরা তখন ওই নকশা আর সুজাতার সেই রূপোর আংটিটা ব্যবহার করে। আংটিটা কাজে লাগলো তাহলে? হ্যাঁ, ওই অবশিষ্ট শক্তিকে শান্ত করে দেয়। ডক্টর রের প্ল্যান ভেস্তে যায়। সময় আবার স্বাভাবিক হতে শুরু করে। যাক, তাহলে শেষ পর্যন্ত সব ঠিক হলো। আর এই অভিজ্ঞতার পর ইরা ঠিক করে যে সে আর টাইম ট্রাভেল নিয়ে কাজ করবে না। ঠিক সিদ্ধান্ত। সে বরং স্মৃতি সংরক্ষণ নিয়ে কাজ শুরু করে। স্মৃতির সেতু বা মেমোনিক ব্রিজ নামে একটা টেকনোলজি, যার উদ্দেশ্য হল অতীতকে জানা, সম্মান করা, কিন্তু তার স্বাভাবিক গতিতে আর কোনো ইন্টারফেরেন্স না করা, অনেকটা আর্কাইভ করার মতো। সত্যি, এই কাহিনীটা আমাদের সময় নিয়ে অনেক কিছু ভাবায়। মানে সময়কে কন্ট্রোল করার ইচ্ছেটা কতটা ডিস্ট্রাকটিভ হতে পারে। ঠিক। আবার অন্যদিকে ভালোবাসা, স্মৃতি, মানুষের সম্পর্ক, এগুলো কিভাবে সময়ের বাঁধনকেও হয়তো পেরিয়ে যেতে পারে সেটারও একটা ইঙ্গিত দেয়। একদম। আর গল্পের শেষে যে সুজাতা আর অনিশের বংশধরদের দেখা হয়, সেটা যেন একটা সার্কেল কমপ্লিট হওয়ার মতো লাগে। হ্যাঁ, পূর্বপুরুষদের অসমাপ্ত গল্পটা যেন শেষ পর্যন্ত মিলল। এটা আমাদের মনেও একটা প্রশ্ন রেখে যায়, তাই না? যে আমাদের নিজেদের জীবনেও কি এমন কোনো অতীতের ছায়া, কোনো না বলা কথা বা এই স্মৃতির গোলক ধাঁধা আছে, যা হয়তো আমরা টেরও পাই না, কিন্তু আমাদের এখনকার সিদ্ধান্ত বা অনুভূতিগুলোকে প্রভাবিত করে চলেছে? এই ভাবনাটা সত্যি ভাবার মতো। এটা শ্রোতাদের জন্য রইল।